নমস্কার। গল্পকথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ। যারা নবাগত তাদের উদ্দেশ্যে আমার অনুরোধ, যদি আমার উপস্থাপনা আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে একটু উৎসাহ দান করবেন, যাতে ভবিষ্যতে আমি আরও ভালো ভালো গল্প আপনাদের উপহার দিতে পারি। আর বয়ের জ্যেষ্ঠদের জন্য থাকলো আমার সশ্রদ্ধ প্রণাম। বিগত কয়েকটি পর্ব ধরে আমি আপনাদের শোনাচ্ছি বাংলা সাহিত্যের কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এক অবিস্মরণীয় রচনা, যার নাম অরক্ষণীয়া। আগে আমি 5টি পর্ব আপনাদের শুনিয়েছি। আপনারা আগের পর্বগুলি থেকে নিশ্চয়ই শুনে বুঝতে পেরেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার কলমের মাধ্যমে কত সুন্দরভাবে একটি পল্লী সমাজের একটি প্রেমের কাহিনী তুলে ধরেছেন। এখানে দুর্গামণি দেবী তার মেয়ে জ্ঞানদার জন্য যে পাত্র তার দাদা ঠিক করেছিলেন, সেই পাত্রের সঙ্গে বিবাহ দিতে একেবারেই নারাজ ছিলেন। কারণ মৃত্যুশয্যায় তার স্বামীকে কথা দিয়েছিলেন গ্রামেরই একটি ছেলে অতুল, যে নাকি বলেছিল সে জ্ঞানদাকে বিবাহ করতে প্রস্তুত। তাই নিশ্চিন্তে ছিলেন দুর্গামণি দেবী। কিন্তু যখন বাপের বাড়ি এসে তিনি শুনতে পেলেন তার দাদা তার মেয়ের জন্য অন্যত্র বিবাহ ঠিক করছেন, তখন তিনি আর সেখানে থাকতে রাজি হলেন না। তিনি চেষ্টা করলেন তার বাড়িতে ফিরে যাওয়ার, অর্থাৎ দেশে ফিরে যাওয়ার। চলুন শুরু করা যাক 6ষ্ঠ পর্ব। দুর্গা রাজি হইলেন দেশের বাড়িতে ফিরে যাওয়ার জন্য। যাত্রা যখন করতে হবে তখন তাড়াতাড়ি করাই ভালো, এটাই সে মনস্থির করেছিল। যাত্রার উদ্যোগ হইতেছে শুনিয়া শম্ভু বাকিয়া বসিলেন। তখন সকাল 7টা কিংবা 8টা হবে। শম্ভু সন্ধ্যানিক সারিয়া খটখট করিয়া বাহিরে আসিয়া কহিলেন, দুর্গা, দুর্গা। দুর্গা দাওয়ার এক প্রান্তে খুঁটিতে ঠেস দিয়া মুখ ধুইতেছিলেন। জ্ঞানদা কাছে বসিয়া সাহায্য করিতেছিল। দাদার আহ্বানে দুর্গা সাড়া দিলেন। শম্ভু কইলেন, এখন তো তোমার আর যাওয়া হতে পারে না। দুর্গা বলিল, কেন দাদা? কেন দাদা? আমি কি তোমার জন্য কথা দিয়ে মিথ্যেবাদী হব নাকি? সে জন্ম আমার নয়। কথাটা না জানিয়াও দুর্গার বুকের ভেতর তোলপাড় করিতে লাগিল। মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, কিসের কথা দাদা? শম্ভু কহিলেন, আরে বাবা, গেনির বিয়ের ব্যাপারে। আর তো আমি রাখতে পারিনি, কাজেই আমাদের নবীনের সঙ্গে সামনের 5ই ফাল্গুন কথাবার্তা পাকা করে ফেলতে হলো। এদিকে গয়নাগাটিও মন্দ দেবে না বলছে। শুনতে দেখতে তো সব দিক দিয়েই ভালো, দেখলাম কি না আমি। খবর শুনিয়া দুর্গার মাথায় বাজ ভাঙিয়া পড়িল। কাঁদো কাঁদো হইয়া কহিলেন, আমাকে না বলে কেন দাদা কথা দিয়ে দিলে? এ বিয়ে তো আমি প্রাণ থাকতে হতে পারবো না। শম্ভু ক্রুদ্ধ হইয়া কহিলেন, পারবো না, পারবো না বললেই হবে? আমি মামা, আমি যা বলবো তাই হবে। তোর জন্যে কথার নড়চড় আমি করব, এটা ভাবলি কি করে? তেমন বাপ কিন্তু আমাকে জন্ম দেয়নি, বুঝলি? এইবার দুর্গা সত্যি সত্যি কাঁদিয়া ফেলিলেন। কহিলেন, না দাদা, মেয়ের বিয়ে এখন আমি কিছুতেই দেব না, মরে গেলেও না। আমার জন্যে তুমি
এতটুকু ভাবো আমি জানি, কিন্তু দাদা এইটুকু ভেবো না। তোমাকে আমি বলছি, আমার জন্য একটুও তুমি ভেবো না। কণ্ঠরুদ্ধ হইয়া কথাটা শেষ করিতে পারিল না। শম্ভু সেই কান্না দেখিয়া মহা বিরক্ত হইয়া দাঁত খিচাইয়া কহিলেন, শুভকর্মে এরম মিছে কাঁদিস নে ভ্যান ভ্যান করে, বুঝলি? যা হবার নয়, যা হবে না, সেটা আমি করতে পারবো না। রঙ্গস্থলে পোড়া কাঠ দেখা দিলেন। 2 হাত গোবর মাখা, বোধ করি তখনও গোবর মেখেই গোয়াল ঘরে, নিশ্চয়ই সে গোয়াল ঘর থেকে বেরিয়েই ঘুঁটে দেবার ব্যবস্থা করিতেছিলেন। উঠোনের উপর বসিয়া স্বামীকে উদ্দেশ্য করিয়া অকস্মাৎ ভাঙা কাশির মতো খ্যান খ্যান করে বাজিয়া উঠিলেন। বলি, সুপাত্রটি কে গা ঠাকুর? একবার শুনতে পাইনি কি আমি? শম্ভু স্ত্রীর ভাবগতি দেখিয়া বিচলিত হইলেন, কিন্তু মুখে সাহস বজায় রাখিয়া কহিলেন, যেই হোক, তোর তাতে কি? পোড়া কাঠ এবার গোবর মাখা হাত দুখানা নাড়া দিয়া অর্ধেক উঠান যেন নাচিয়া আসিল। তেমনি সুমধুর কণ্ঠে সমস্ত পাড়াটা সচকিত করিয়া কহিল, মামা, মামির তো ফলাতে পারে এসেছেন না? নবীনের সঙ্গে আমি বিয়ে দেব, বুঝলে? তাহলে 100 টাকার সুদে আসলে শোধ হয়ে যায়, তাই না? তাই তো সে সুপাত্তর বটে, আমার নিজের দাদা। আমি জানি না তড়িঘড়ি কেন এত তোমার বিয়ে দেওয়ার ঝোঁক পড়েছে। তারই গাঁজা খেয়ে 5 ছেলের মা বউটাকে 8 মাস পেটের মধ্যে যখন সে ছিল, লাথি মেরে মেরে ফেলল নিজের বউ। তাই অমন সুপাত্র আর নেই, তাই না? গলায় দেবার দড়ি জোটে না তোমার? ঠিক ঠিক। শম্ভু ভগিনী ভাগিনীর সম্মুখে ক্রোধ সংবরণ করিতে পারিলেন না। পায়ের খড়ম হাতে লইয়া স্ত্রীর দিকে এগিয়ে গিয়ে চিৎকার করিয়া কহিলেন, চুপ কর বলছি, চুপ কর, হারামজাদি কোথাকার! পোড়া কাঠ এইবার খেপিয়া উঠিল। সে এমনি একটা ভয়ঙ্কর ভঙ্গি করিয়া চেঁচাইতে লাগিল যে সে বস্তু চোখে না দেখিলে শুধু লেখা পড়িয়া বোঝা যায় না। কহিল, আমাকে হারামজাদি বলা না? ফের মুখে আনলে না, পোড়া কাঠ দিয়ে যদি না তোমার মুখে গুজে দিই তো পাঁচু ঘোষালের মেয়ে আমি নই, বুঝলে? যদি আর একবার মুখে শুনি এই ভাষা। জোর করে বিয়ে দেবে? কেন কেন? কে তুমি, কে? ও এসেছে মেয়ে নিয়ে 2 দিন এখানে একটু হাড় জুড়োতে। কেন তুমি ওকে রাত দিন ভয় দেখাবে? আশবটিটা আমার দেখা আছে, বুঝলে? শালা ভগ্নিপথকে আমি একসঙ্গে নাক কান কেটে তবে এখান থেকে তাড়াবো। আমার নাম ভামিনী, তা মনে রেখো। সে মূর্তির সামনে শম্ভু আর কথা কইলেন না, ঘরে চলিয়া গেল। পোড়া কাঠ তখন দুর্গার পানে ফিরিয়া চাহিয়া কইল, ও কি সোজা? ও চামার, বুঝলে ঠাকুরজি, ও চামার। তোমার আসা পর্যন্ত ও মতলব আঁটছে কী করে অমন সোনার প্রতিমাটিকে বাঁদরের হাতে দিয়ে তার ধার শোধ করবে, জমি খালাস করে নেবে, বুঝলে? আবার বলে কি না মামা আমি। ছ্যা 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 পোড়া মুখ। একটুখানি দম লইয়া কহিতে লাগিল, বললে, তুমি মনে কষ্ট করবে, বুঝলে? আমি বলতাম না ঠাকুরজি, বললাম মেয়েটা জ্বলে পুড়ে মরে যাবে। এখন শরীর খারাপ, একটা ভালো ডাক্তার আনো। বললে, অত পয়সা নেই আমার, জানো? সম্বলের মধ্যে সম্বল, 1 গাছি রূপোর গোট ছিল আমার, তাই আমি বাধা দিয়ে ডাক্তার আনাবো ঠিক করেছিলাম, তাই ডেকেও আনলাম। আর ও বলে কি না, ও যা খুশি তাই করবে। আমি মামা, মুখ পোড়া মিনসে। আমি বেঁচে থাকতে ভয় কি তোমার ঠাকুরজি? আমি আজই বন্দোবস্ত করে দিচ্ছি, তুমি বাড়ি গিয়ে মেয়ের বিয়ে দাওগে, যাও। তারপর যখন খুশি এখানে এসো। দুর্গা খুঁটি ঠেস দিয়ে তেমনি বসিয়া রইল। তাহার 2 চক্ষু দিয়ে কেবল জলের ধারা গড়াইয়া পড়িতে লাগিল। পোড়া কাঠ
কণ্ঠস্বর কিঞ্চিৎ খাটো করিয়া অদৃশ্য স্বামীকে লক্ষ্য করিয়া বলিতে লাগিল, অনাথ বলে ওর ওপর জুলুম করবে? হ্যাঁ, অনাথ বলে? মাথার ওপর ভগবান কি নেই? আমি বলি, যা তোমার আছে তাই নিয়ে নড়ে চড়ে খাও না বাবা, পরের দিকে কেন নজর দাও? ভগবান তোমার কোনো দিন ভালো করবে না। সেই দিনেই দুপুরবেলা যাত্রার সমস্ত বন্দোবস্ত ঠিক হইয়া গেল। গরুর গাড়িতে উঠিয়া দুর্গা পোড়া কাঠের দুপায়ের উপর মাথা নত করিয়া বলিল, সত্যি তুমি ছিলে তাই। অশ্রুজলে তার পা ভিজাইয়া ফেলিল। কহিল, বউ, বড় ভাজ তুমি। তোমাকে তো আশীর্বাদ করতে পারিনি, কিন্তু ভগবান তোমাকে যেন দেখেন। আমার জন্যে তুমি তোমার নিজের স্বামীর সঙ্গে দ্বন্দ্বে গেলে। পোড়া কাঠ আদ্যন্তে মারি সে বাহির করিয়া হাসিয়া কহিল, ছাই ছাই আমার গাঁট ছড়া, ছাই আমার স্বামী। বুঝলে ঠাকুরজি, হাতে নোয়া নিয়ে স্বামী পুত্রের সংসার করব ভেবেছিলাম। গো ব্রাহ্মণের সেবা করে যেন যেতে পারি, এইটুকুই তুমি বলো। নাও নাও, রোগা শরীরে আর দাঁড়িয়ে থেকো না, গাড়িতে উঠে বসো যাও। গেনি, মামা মামির ঘরে অনেক কষ্ট পেয়ে গেলি মা, কিন্তু এবার তুই যখন বিয়ে করে আবার আসবি, দেখবি অনেক আদর পাবি। ভুলিস না যেন আমাদের, বলিয়া তাহার হাতের মধ্যে জোর করিয়া 2টি টাকা গুজিয়া দিল। গাড়ি ছাড়িয়া দিলে দুর্গা চোখ মুছিতে মুছিতে কহিলেন, না বুঝে না অনেক অপরাধ তোমার চরণে করে গেলাম বউ, সেসব আমায় মাপ করো। পোড়া কাঠ আজ আর সমস্ত মারি বিকশিত করিয়া হাসিল না, বরং চট করিয়া 1 ফোঁটা চোখের জল মুছিয়া লইয়া কহিল, পোড়া কপাল। অপরাধ তো সবসময় আমাদেরই হলো ঠাকুরঝি। হলো গেনি, মামা মামির ওপর রাগ টাগ করিস নে যেন। আসছে বছর আম কাঁঠালের দিনে তোর নেমন্তন্ন রইল, জামাইকে সঙ্গে করে একবার আসিস মা, বলিয়া হাতের পিঠ দিয়ে তাহার 2 ফোঁটা চোখের জল মুছিয়ে দিল। সংবাদ দেবার প্রয়োজন ছিল না বলিয়াই দুর্গা না চিঠি লিখিয়াই আসিয়াছিলেন। জ্ঞানদার চেহারা দেখিয়া জ্যাঠাইমা হাসিয়াই খুন হইল। ওলো, ও গেনি, গাল দুটো তোর চড়িয়ে কি ভেঙে দিল লো? ও মা, কি ঘেন্না কি ঘেন্না, মাথায় টাক পড়ল কি করে লো? ও ছোট বউ, শিগগির আয়, শিগগিরই আয়, আমাদের জ্ঞানদার সুন্দরীকে একবার দেখে যা। গায়ের চামড়াটা তোর মামা মামি ছ্যাঁকা দিয়ে বোধহয় পুড়িয়ে দিয়েছে নাকি লো? জ্ঞানদা নিরুত্তরে ঘাড় হেঁট করিয়া বসিয়া রইল। ছোট খুড়ি আসিতেই তাড়াতাড়ি উঠিয়া প্রণাম করিয়া পায়ের ধুলো লইল। ছোট বউ শিহরিয়া উঠিয়া বলিল, ইস, এ কি হয়ে গেছিস মা? জ্যাঠাইমা নিতান্ত অত্যুক্তি করিলেন না, কহিলেন, বাঁশবনের পেতনি লাগছে তোকে। অন্ধকারে দেখলে হয়তো সবাই আটকে উঠবে, বলিয়া খিলখিল করিয়া হাসিতে লাগিলেন। আজ কিন্তু ছোট বউ তাহাতে যোগ দিলেন না। সে আর যাই হোক না কেন, সন্তানের জননী তো। মেয়েটি এই কঙ্কালসার পাণ্ডুর মুখের পানে চাহিয়া তাহার মেয়ের প্রাণ, তার মায়ের প্রাণ যেন মেয়ের মতোই বিদীর্ণ হয়ে গেল। কাছে বসিয়া তাহার মাথায় মুখে হাত বুলাইয়া দিয়া একটি একটি করিয়া রোগের কথা শুনিয়া নিঃশ্বাস ফেলিয়া কহিল, কেন তবে তক্ষুনি চলে এলি না মা? আমি তো তোদের আনতে মানা করিনি, এখানে আসতেও বারণ করিনি। মেজদি কোথায়, কোথায় গেল মেজদি? মার গাড়িতে একটু জ্বর এসেছিল, তাই ঘরে শুয়ে দিয়েছি। স্বর্ণ কহিলেন, হবে না, আমি 1000 বার বলেছিলাম ওখানে না যেতে। আমি 1000 হলে তো বড় যা হই না, অত তেজ করে চলে গেলে কি হয়? ছোট বউ জ্ঞানদার হাত ধরিয়া তাহার মাকে দেখিবার জন্য উঠিয়া দাঁড়াইল। বড়জায়ের এই নিতান্ত গায়ে পড়া কটু কথাগুলো আজ তাহার এতই বিশ্রী লাগিল যে সে সহ্য করিতে পারিল না। কহিল,
দিদি, বছর 2 মধু সংক্রান্তির ব্রত করো, আর জন্মে মুখখানা যদি একটু ভালো হয়। স্বর্ণ এই অপ্রত্যাশিত মন্তব্যে ক্রোধে বিস্ময়ে হঠাৎ অবাক হইয়া গেলেন, কিন্তু পরক্ষণেই তীব্র স্বরে গর্জিয়া উঠিলেন, তবু ভালো লো ছোট বউ, তবু ভালো। এতকাল পরের যা হয় হোক, মেজোজাকে দেখে শোকটা কি তোর উথলে উঠেছে? মাইরি, কত ঢঙই তুই জানিস। ছোট বউ জবাব দিল না, জ্ঞানদার হাত ধরিয়া ও বাড়ি চলিয়া গেল। কিন্তু সে যাওয়া জ্ঞানদার পক্ষে একেবারে মারাত্মক হইয়া উঠিল, কারণ তাহার মাতার বিরুদ্ধে স্বর্ণ মঞ্জুরি এমনই তো বিদ্বেষের অবধি এমনি রাখেনি তারপরে, কিন্তু ছোট বউয়ের ব্যবহারে আজকের বিদ্বেষ তাকেও যেন অতিক্রম করে গেল। হরিপালে থাকতে দুর্গার জ্বর আসিলে শুইয়া পড়িতেন, ছাড়িয়া যখন যেত তখন আবার নড়াচড়া করিতেন। সাধ্যে কুলাইলে স্নান আহ্নিক করিয়া একবেলা এক মুঠো ভাতও খাইতেন। কিন্তু এখানে আসিয়া আর এক প্রকার ঘটিল। এখানে এসে কি হলো এমন যে দুর্গা আর জ্ঞানদার জীবনে সমস্যা কি দরজায় টোকা দেবে, নাকি ভালো দিক তারা দেখতে পাবে? জানতে গেলে অবশ্যই শুনতে হবে পরবর্তী পর্ব। আজ তাহলে এইটুকুনি। তবে যাবার আগে সকল শ্রোতা বন্ধুর কাছে আমার একটা অনুরোধ, যদি আমার উপস্থাপনা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি আগামী পর্ব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।